অলরাইট, যেভাবে লিখেছেন আমি সেইভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আজাহার, কানাডার একটা ইউনিভার্সিটিতে আমি পড়ছি। আমি এর আগে একটি অডিও ক্লিপ পাঠিয়েছিলাম, সেটি প্লে করা হয়েছিল, সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আজকের এই স্টোরিটা আমি চাই আপনি আমার পক্ষ থেকে লিসেনারদের পড়ে শোনান। সেদিন আমি আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের একটা কাহিনী শেয়ার করেছিলাম, যিনি হচ্ছেন একজন সার্চ অ্যান্ড রেস্কিউ অফিসার। সে ভাইয়ের কাছ থেকে শোনা একটা ঘটনাই আজকে শেয়ার করব। তবে তার আগে বলে নিতে চাই, এই ঘটনাটা যেটা আমি এখন বলবো তার কিছু কিছু অংশ লিসেনারদের কাছে এক্সট্রিম মনে হতে পারে। আমি সেজন্য ক্ষমা প্রার্থী। ঘটনার সুবিধার জন্য সেই ভাইয়ের নাম আমি টম উল্লেখ করব, এবং যেহেতু এখনো তিনি স্কোয়াডে অ্যাক্টিভ, তাই তার ঘটনার কিছু জায়গা বিবরণ আমি উল্লেখ করব না বা উৎস রাখব। সময়টা ছিল 1990-এর দিকে। তিনি তখন ট্রেনিং এর জন্য একটা আমেরিকায় ছিলেন এবং তার পোস্টিং ছিল নিউ জার্সিতে। সেখানে তাদের কাছে খবর আসে একটি কাপলকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সে রাজ্যের একটি ঘন জঙ্গলে ট্রেকিং করতে গিয়েছিলেন। জায়গাটা কোথায় তা পুরোপুরি না বললেও এটুকু বলতে পারি, ধারণা করা হয় যে ইস্ট কোস্টের সবচেয়ে বড় রহস্য সেই জায়গায় লুকিয়ে আছে। আশা করি বুঝে নিতে পারবেন লিসনাররা। তো সেই দম্পতি ফিরে আসার সময় হওয়ার পরও যখন তাদের কোনো খবর পাওয়া যাচ্ছিল না, তখন সার্চ অ্যান্ড রেস্কিউ স্কোয়াডকে ডেকে পাঠানো হয় এবং খবর পাওয়ার সাথে সাথে ওই দিন দুপুরবেলা তাদের খোঁজ শুরু হয়ে করে। নির্দিষ্ট ফরমেশনে তাদের খোঁজ শুরু করা হয়, দুটো দলে তাদের ভাগ করা হয়, তাদের উদ্ধার কাজ শুরু হয়ে যায়। এখানে বলে রাখা ভালো যে সেনাবাহিনী থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ট্র্যাকাররা সাধারণত হারিয়ে যাওয়া ব্যক্তিদের চিহ্ন খুঁজে বের করার দায়িত্বে থাকেন, এবং এই ধরনের ট্র্যাকার একজন করে দুটো দলই ছিল। খোঁজ শুরু হয় 2 ঘন্টার মধ্যেই তারা সেই দম্পতির পায়ের ছাপ খুঁজে পান। ট্র্যাকার এই জন্যই বিশেষভাবে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়। যাই হোক, পায়ের ছাপ খুঁজে পাওয়ার পর তৎপরতা আরো বেড়ে যায়। দ্রুত ছাপ অনুসরণ করে তারা একটি ক্রিকের ধারে চলে আসে। ক্রিক মানে ছোট খালের মতো, এবং ক্রিকের ধারে একটি বড় পাথরের ওপর তাদের শেষ ছাপ পাওয়া যায়, কিন্তু আশেপাশে কোথাও সে দম্পতির কোনো চিহ্ন ছিল না। তারা যেন স্রেফ হাওয়ায় মিলিয়ে গেল। এই ধরনের ঘটনা ঘটা খুবই অস্বাভাবিক, কারণ একজন মানুষ যত সাবধানেই পা ফেলুক না কেন, তারা ফেলে যাওয়া কিছু চিহ্ন দেখে যায়। হয়তো পা লেগে একটি নুড়ি পাথর আংশিক পিচ্ছিল হয়ে গেছে, অথবা গাছের একটা মোটা পাতা, ছোট পাতা মোড়ানো ইত্যাদি চিহ্ন থাকবেই। একজন ট্র্যাকার এইসব চিহ্নই দেখতে চান, কিন্তু সেখানে তেমন কিছু ছিল না। ট্র্যাকার দুজনই ভাষ্যমত তারা যেন গায়েব হয়ে গেছে। কি করবে বুঝতে না পেরে তারা বেসিক একটা প্যারামিটার ঠিক করে নেয় এবং আগের মতো 2 দলে ভাগ হয়ে খোঁজা শুরু করে। এদিকে রাতও ঘনিয়ে আসছিল, কিন্তু হারিয়ে যাওয়া দম্পতির কোনো সন্ধান নেই। ওই দিনের মতো খোঁজ বন্ধ করে একটা ক্যাম্প করা হয়, কিন্তু একটা দল তখনও খোঁজ চালিয়ে যেতে থাকে। সন্ধ্যার ঠিক আগে তারা গুহা মতো একটা জায়গায় একজন মেয়েকে খুঁজে পান। মেয়েটি হচ্ছে হারিয়ে যাওয়া একজন, তার নাম অ্যালেক্স, এটিও ছদ্মনাম। তাকে পাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার বক্তব্য অনুযায়ী তিনি এক্সপোজারে ছিলেন, যার কারণে অনেক ফ্লুইড হারিয়েছেন এবং শারীরিকভাবে দুর্বল। তাছাড়া তিনি ট্রমাতে ভুগছেন। সেই কারণেই তাকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। রাত হয়ে যাওয়া এবং আবহাওয়া খারাপ থাকার কারণে অ্যালেক্সকে হসপিটালে পাঠানো ওই রাতে সম্ভব হয়নি, আর রাতের বেলা তার এই অবস্থা নিয়ে হেঁটে বের হওয়ারও সম্ভাবনা ছিল না। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে বারবার জিজ্ঞেস করেও তার পার্টনারদের কোনো খবর, তারা কোনো উত্তর পাচ্ছিল না। মেয়েটি যেন বোবা হয়ে গেছে পুরো। যাই হোক, তাকে এরপর বিশ্রাম নিতে বলা হয়, কিন্তু রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ক্যাম্পের চারিদিক থেকে ক্রমাগত শুকনো কাশির শব্দ আসতে থাকে। টম বলেন, গলা শুনে আমরা বুঝতে পারছিলাম একজন মানুষই এই আওয়াজ করছে, কিন্তু আওয়াজটা আসছিল চারিদিক থেকে এবং প্রায় একই সময়ে, যা কোনো মানুষের পক্ষে করা
অসম্ভব। শব্দটার উৎস বের করার জন্য অনেক চেষ্টা করা হয়, কিন্তু চারিপাশে নিকষ কালো আধার ছাড়া আর কিছুই দেখা গেল না। রাত যত বাড়তে লাগলো, শব্দের পরিমাণও বাড়তে লাগলো, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি। হঠাৎ করে কাশির আওয়াজ পাওয়া যেত, অনেকক্ষণ চুপ। এইভাবে ওই বিভীষিকাময় রাতের শেষ হয়। সকালে উঠে কৌতূহল বশত সবাই ক্যাম্পের চারিদিকে চেক করে কিছু চিহ্নের জন্য, যার দ্বারা কাল রাতের ঘটনা কিছুটা ব্যাখ্যা পাওয়া যাবে, কিন্তু না, সেখানে তেমন উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি। এরপর একটা খোলা মাঠে সবাই অ্যালেক্সের জন্য ডেকে পাঠানো হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছিল। এমন সময় হঠাৎ অ্যালেক্সা, টমের একজন কলিগ, তার নাম ছিল ডেরিক, তার কাছে যায়। ঠিক ওই সময় উদ্ধার পাওয়া প্রথমবারের জন্য অ্যালেক্সা কথা বলে। তখন তার হেলিকপ্টারও চলে এসেছে। অ্যালেক্সা বলে, তোমার ঘাড়ের কাছের ট্যাটুটা অনেক বিশ্রী। ও আমাকে বলেছে তোমাকে যেন এটা বলি, আর এটাও বলেছে যেন তুমি ট্যাটু আড়াল করে রাখো। তার ট্যাটু পছন্দ না। এটা শুনে ডেরিক চমকে ওঠেন, কারণ তিনি ট্যাটু সবসময় কভার করে রাখেন স্কার্ফ দিয়ে, আর ট্যাটু ঘাড়ে অনেক নিচে করা হয়েছে। এমনিতে দেখা গেলেও টি শার্ট অনেক নিচে নামিয়ে দেখতে হয়। সেই জায়গায় এই মেয়ে কিভাবে দেখল তা ঠিক তিনি ভেবে পাচ্ছিলেন না, কিন্তু তার আরো ভয়ঙ্কর কিছু শোনা তখনও বাকি ছিল। এরপরই অ্যালেক্সা আবারও বলে ওঠেন, ডেরিক, তুমি তো কাজের কারণে বাইরে থাকলেই সকালে বাড়িতে ফোন করো, তাই না? আজ করনি কেন? তোমার মেয়ে কেইট আর তার স্ত্রী, তোমার স্ত্রী, খোঁজ নাও তাদের, তারা ঠিক আছে তো? ভয়ানক রেগে যান ডেরিক এই কথা শুনে। অ্যালেক্সার কথার পরোয়া না করে উল্টো তিনি তাকে প্রশ্ন করেন, জেরিমি কোথায় অ্যালেক্সা? কি হয়েছিল তোমাদের? শেষবার কোথায় দেখা হয় ওর সাথে? একটা না অনেকগুলো প্রশ্ন করেন তিনি, কিন্তু অ্যালেক্সা তার প্রশ্নগুলো সম্পূর্ণ অগ্রাহ্য করে হাতড়ে হেলিকপ্টারে উঠে যায়। উল্লেখ্য, তাদের এই কথোপকথন কেউ দেখেনি, আর অ্যালেক্সাও এমনভাবে নিজেকে আড়াল করে রেখেছিল সবার থেকে, যেন সবাই দেখে ভাবে ডেরিক বুঝি তাকে সাহায্য করছে আর সান্ত্বনা দিচ্ছে। আর প্রশ্নগুলো এতটাই অপ্রত্যাশিত ছিল যে ডেরিকও তখন কিছু বুঝে উঠতে পারেননি। সাধারণত কেউ হলে হয়তো বোবার মতো তার মুখের দিকে চেয়ে থাকত। ডেরিকের ট্রেনিং হয়তো তাকে খুব শীঘ্রই রিয়্যাক্ট করতে সাহায্য করেছে। যাই হোক, তিনি তবুও অ্যালেক্সার আবার কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য সময় চান, কিন্তু তা নাকচ করে দেয়া হয় অ্যালেক্সের শারীরিক অসুস্থতার জন্য। তাকে যত দ্রুত পারা যায় হাসপাতালে অ্যাডমিট করতে বলা হয়। তাই কিছু না পেরে তিনি অ্যালেক্সার সাথে অফিসার যাচ্ছিলেন, তাকে সংক্ষেপে সবকিছু খুলে বলেন। তিনি ডেরিককে আশ্বাস দেন যে অ্যালেক্সাকে জিজ্ঞাসাবাদ করা হবে। হেলিকপ্টার নিয়ে চলে যাওয়ার পর তার বলে যাওয়া এই কথাটা তার মাথায় ঘুরছিল, তোমার মেয়ে আর স্ত্রীর খোঁজ নাও। তিনি সাথে সাথে বাসায় ফোন দেন। প্রথমবার কলটি রিসিভ না করা হলেও দ্বিতীয়বার কলটি তার স্ত্রী রিসিভ করেন। সংক্ষেপে তিনি ডেরিককে জানান 10-15 মিনিট আগে তার ড্রাইভ ওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়। যখন তারা, অর্থাৎ ডেরিকের স্ত্রী আর তার মেয়ে, গাড়ি নিয়ে বের হবার ঠিক তখন একটা এসইউভি এসে তাদের গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। হালকা চোট পেলেও তারা সুস্থ আছেন। ডেরিক মাথায় তখন কিছুই কাজ করছিল না, তিনি কিছু না বলেই ফোনটি রেখে দেন। আর এই অ্যাক্সিডেন্টের সাথে অ্যালেক্সার বলে যাওয়া কথার সূত্র মেলাতে চেষ্টা করেন। স্রেফ নিজেকে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ডেরিক তার এক বন্ধুকে সব খুলে বলেন। তিনি ডেরিককে যত সম্ভব সাহস দেওয়ার চেষ্টা করেন আর বলেন যে একটা কাকতালীয় ব্যাপার। যদিও টম তখন রুকি ছিলেন, কিন্তু ঘটনাবশত তিনি ডেরিকের কাহিনী শুনে ফেলেন, তাই তারও কৌতূহল সৃষ্টি হয়। তারপর অ্যালেক্সার বয়ফ্রেন্ড জেরেমিকে খোঁজা আবারও শুরু হয়। ওই দিন পুরোটা ব্যয় করা হয় তাদের জন্য। একসময় সন্ধ্যা ঘনিয়ে আসে। অনেকেই যারা নতুন স্কোয়াডে আছেন তারা গত রাতের কথা চিন্তা করে খানিকটা উদ্বিগ্ন হয়ে পড়েন। যখন খোঁজা ওই দিনের জন্য বন্ধ হবে, ঠিক তখন তারা একটা কান্নার আওয়াজ শুনতে পান। ভারী গলায় কেউ কান্না করছে, ঠিক যেন কান্না না, কেউ হয়তো যেন অসহ্য যন্ত্রণায় কাতর হলে
যেমন শব্দ করে ঠিক তেমন। উৎস খুঁজতে সবাই মরিয়া হয়ে পড়েন। অবশেষে যেখান থেকে কান্নার শব্দ আসছিল তা খুঁজে পাওয়া যায় এবং সেখানে পাওয়া যায় জেরিমিকে। সে ঠিক ওই জায়গায় ছিল যেখানে অ্যালেক্সার পাওয়া গিয়েছিল, কিন্তু অবাক করা বিষয় ওই স্থান অনেকবার ক্রস চেক করা হয়েছে, কিন্তু জেরিমিকে তখন পাওয়া গিয়েছিল না। কিন্তু এখন সে হঠাৎ কোথা থেকে উদয় হল তা অনেকেরই মনে প্রশ্নের সৃষ্টি করে। চেক করে দেখা যায় তারও ঠিক একই অবস্থা ছিল অ্যালেক্সার মতো, কিন্তু জেরিমি যন্ত্রণায় কাতরাচ্ছিল কারণ তার মা পা ভেঙে গিয়েছিল, তাকে তখনই বাম পা ভেঙে গিয়েছিল এবং তাকে তখনই স্ট্রেচারে করে সেই খোলা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং অনেক রিস্কের মধ্য দিয়ে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়। এইভাবে তাদের উদ্ধার কাজ শেষ হয়, কিন্তু পুরোটা তখনও শেষ হয়নি। যেহেতু নিখোঁজ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাই তাদের ব্যাপারে কোনো ইনফরমেশন জানা স্কোয়াডের কারো পক্ষে সম্ভব ছিল না। কিন্তু ডেরিকের একজন বন্ধু ছিলেন যিনি একজন নার্স, আর তিনি এই দম্পতির দেখাশোনার দায়িত্বেই ছিলেন। তিনি ডেরিককে জানান অ্যালেক্সা আর তার জেরিমি তারা কেউই কথা বলেননি প্রায় টানা 10 দিন। একজন আরেকজনকে দেখেও তাদের কোনো অভিব্যক্তি ছিল না। যখন তারা কথা বলেন তখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, তারা বলে কেউ কাকে তারা চেনে না। এমনকি তাদের দুজনের একসাথে ছবি দেখানো হলেও তারা একে অন্যের কি হন তা বলতে পারেনি। ঘটনা নিয়েও প্রশ্ন করা হলে তারা কিছু বলতে ব্যর্থ হন। এর প্রায় 20 দিন পর তাদের দুজনের স্মৃতিশক্তি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। অনেক একে অন্যকে চিনতেও পারেন। তখন তারা দুজনেই বলেন যেদিন তাদের ট্র্যাক করে বাইরে বেরিয়ে আসার কথা, ওই দিন রাতের তারা হালকা কাশির শব্দ শুনতে পান তাঁবুর চারিদিকে, ঠিক স্কোয়াডের সাথে যেমন হয়েছিল ওই রকম। তারা তাঁবু থেকে বের হননি। একসময় শব্দ আসা বন্ধ হয়ে যায় এবং তারা ঘুমিয়ে পড়েন। তারপরই তারা নিজেদের হাসপাতালে আবিষ্কার করেন। অর্থাৎ এর মধ্যে তাদের সাথে কি হয়েছিল, কোথায় ছিল, কি অবস্থা, কিচ্ছু তাদের মনে নেই। জেরিমি কিভাবে পায়ে ব্যথা পান, অ্যালেক্সা ডেরিককে কিছু প্রশ্ন তাদের মনে নেই এগুলো। এবং অন্যদিকে ডেরিকের স্ত্রী যে একসাথে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়ির মালিককে প্রশ্ন করা হয় তিনি কিভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারান। তিনি জানান যখন গাড়ি চালাচ্ছিলেন তখন হঠাৎ করে স্টিয়ারিং এর হুইল আটকে যায় আর তিনি গাড়ির ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেন। মজার বিষয় হল গাড়িটি একদম ঝকঝকে নতুন ছিল, মাত্র কয়েকশো মাইল চালানো হয়েছে তিনি এটা কেনার আগে। আর স্টিয়ারিং হুইল আটকে যায় ডেরিকের বাড়ির প্রায় 50 গজ আগেই। তার মানে দুর্ঘটনা যে এখানেই ঘটবে একটা ধার্য অথবা নির্ধারিত ছিল। এই ঘটনার পুরো বর্ণনা, ঘটনার কিছু কিছু অংশ ডেরিক নিজে বের করেছেন এবং পরবর্তীতে টমকে শেয়ার করেছেন। দুটি জিনিস পয়েন্ট আউট করতে হয় যা খুবই অস্বাভাবিক। এক, তাদের দুজনের অর্থাৎ অ্যালেক্সা আর জেরিমি সাময়িক স্মৃতি বিভ্রাট, যা অনেকটা অসম্ভব, ট্রমার কারণে হতে পারে, কিন্তু এতটা লম্বা সময় কখনোই তা হয় না। আর যা হচ্ছিল দুজনের একসাথে হচ্ছিল তা আবারও অবাক করা বিষয়। 2, একদম নতুন গাড়ির এইভাবে স্টিয়ারিং হুইল আটকে যাওয়া, স্টিয়ারিং হুইল আটকে যেতেই পারে, কিন্তু গাড়ির পক্ষে এইরকম হওয়াটা একটু বেশি কাকতালীয়। এবং এতগুলো কাকতালীয় ঘটনা যখন একসাথে একই রূপে সুচারুভাবে ঘটে তখন এটাকে কাকতালীয় ব্যাপার কি বলা যায় নাকি প্যারানরমাল? উত্তরটা আপনারাই লিসেনাররা দিন। এটা বলে তিনি শেষ করেছেন এবং এইখানেই আমি শেষ করতে চাই এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটা ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে, তার ঘটনা শুনবো। আপনারা জানি যে সবাই অধিক আগ্রহে আছেন। আমি চলে যাচ্ছি ডক্টর আলিফের প্রথম ঘটনায়। জি, আসসালামু আলাইকুম লিসেনার্স। আসল ভাই লাস্ট উইকে এসেও আসতে পারি নাই, সরি আমার একটু ঠান্ডা লাগার কারণে একটু অবস্থা খারাপ, এই জন্য হয়তো একটু কাশি দিতে পারি ঘটনা বলতে। যে আজকে প্রথম যে ঘটনা বলবো এরকম আর কি, যে আমি যখন ঘটনা শুনি তখন যখন ওর যার কাছ থেকে শুনি তিনি আমাকে দিয়েছেন, আমার ওয়ান অফ দ্য ফ্যান, প্লাস আমি তার সাথে দেখাও করি, সামনাসামনি কথাও হয়। এক পর্যায়ে জানতে পারি ঘটনাটা এবং তখন খারাপই লাগে ঘটনাটা শোনার পর, যে না এটা ভূতে ভেবে শেয়ার করি, কিভাবে এটা শেয়ার করতে তো কষ্ট লাগার কথা। হ্যাঁ, সেটাই। পরে উনি বলেন না আপনি করেন, অনেক এটা আমি ঘটনাটা নিয়ে আসছি, আমি যেহেতু নিয়ে আসছি কষ্ট করে আপনি শেয়ার করেন। তো ঘটনা 1971 সালের পরের ঘটনা আর কি, যুদ্ধের পরে। যার ঘটনা বলবো তার নাম আবুল ফজল, ডিরেক্ট নাম, এটা কোনো ছদ্ম নাম না, এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। 1968 সালে তার প্রথম সন্তান
জন্মগ্রহণ করে এবং এরপরে তিনি চলে যান যুদ্ধে। যুদ্ধ থেকে এসে উনি ওনার বিক্রমপুর ওনার গ্রামের বাড়ি ছিল, তাদের মাইগ্রেট করে ঢাকায়, পুরান ঢাকায়, এবং আমি বলবো না কোন জায়গায় তিনি বাড়িটা নেন, ভাড়া নেন আর কি। ভাড়া নেওয়ার মানে কি শুরুতে একটা জায়গায় থাকতে আসেন, আর যেই জায়গায় থাকতে আসেন সেটা একটা আপনি পাকিস্তানি বিহারির বাড়ি ছিল আর কি। তো সেখানে শুরুতে তারা একটা জায়গায় একটা মানুষকে ধরে থাকার পরে অল্প দামে বাড়িটা কিনে নেন। তো ঘটনা শুরু করব কিভাবে সেটাই চিন্তা করছি। ওনার বাসাটা ছিল রেক্ট্যাঙ্গুলার, মানে চারকোনা টাইপের বাসা, মাঝখান দিয়ে খালি। তো ওদের ছাদে যাওয়ার জন্য কোনো ধরনের সিঁড়ি বা কিছু ছিল না। ওই বাড়ির ওই যে জায়গাটা উঠোন মাঝ বরাবর, সেইখান দিয়ে একটা মইয়ের মতো ছিল, যারা ছাদে উঠে যেতে চাইতো আর কি, ওই মই বেয়ে যেত, লোহার একটা মই ছিল আর কি, এটা আবার দেয়ালের সাথে অ্যাটাচ করা। ওনার ছেলের সম্বন্ধে একটু বলি। ওনার বড় যে ছেলে, ওনার 3 ছেলে ছিল। বড় ছেলেটা ছিল হচ্ছে শারীরিক প্রতিবন্ধী বলতে আর কি ওনার মুভমেন্ট ছিল না বললেই চলে, হাত পা কোনোভাবে নাড়াতে পারতো, আচ্ছা, কিন্তু হাঁটতে পারতো না, নিজে খেতে পারতো না, তাকে খাইয়ে দিতে হতো। কথা বলতে গেলেও জড়তা ছিল এবং সম্পূর্ণ কথা বলতে পারতো না। তারপরও তার প্রচেষ্টায় এই ছেলেকে তিনি আরবি শিক্ষা দিয়েছেন, এবং যেহেতু কিছু করবে না, বাসায় থাকবে, তো অ্যাটলিস্ট নামাজটা যেন পড়ে, সেটাই কাজ। এবং এই ছেলেটা কোনোদিন কোনো ওয়াক্তে নামাজ মিস দিত না, সবসময় নামাজ পড়তো, খুব নামাজি একটা ছেলে ছিল। কিন্তু কিছু সময় মাঝে মধ্যে প্রবলেম হতো, যেমন উনি মাঝে মধ্যেই চিৎকার দিয়ে উঠতো, মাঝে মধ্যেই ওনার আবদার খুব বেড়ে যেত। ওনার মানে একটা লাঠি ছিল খাটের সাথে, কোনো কিছু চাইলেই কাউকে ডাকতে গেলে লাঠিতে জোরে জোরে খাটের মধ্যে শব্দ করত। এটা এক ধরনের বিরক্তি প্রকাশ করে ফ্যামিলির লোকজন, তারপরও সবাই সহ্য করে অনেকদিন ছিল। 1983 সালের ঘটনা। ওনার বয়স যখন 15 বছর, তখন সেদিন আমি যে আবুল ফজল সাহেবের ঘটনা বলছি, উনি ছিলেন একজন ব্যবসায়ী এবং ওনার ব্যবসাটা ছিল হচ্ছে পুরান ঢাকা কেন্দ্রিক। উনি মশলার ব্যবসা করতেন। তো রেগুলারলি সকালবেলা যাইতেন, বিকালে আসতেন আর কি, সন্ধ্যার দিকে বাসায় থাকার চেষ্টা করতেন। তো সেদিন সন্ধ্যা মাগরিবের আজানের পরে নামাজ পড়ে তিনি ওই যে জায়গাটা বললাম যে ওপেন স্পেস আছে, সেখানে উনি চেয়ারে বসে চা খাচ্ছিল আর কি। চা খাওয়ার সময় হঠাৎ করে ইলেকট্রিসিটি তো তখন খুব আহামরি ছিল না অবস্থা, রাত যেত আসতো। আর 75 সালের দিকে ঘটনা আর কি, 85 সালের দিকে ঘটনা। তার গ্রাম থেকে কিছু মানে ফিনান্সিয়াল প্রবলেমের কিছু আত্মীয় স্বজন, তাদের বাসার পিছনে একটা ঘর ছিল, ওই জায়গায় থাকার জন্য তিনি পারমিশন দিয়েছিলেন আর কি। তো চা খেতে খেতে হঠাৎ করে তার ছাদের উপরে চোখ পড়ে এমন ভাবে যে 2জন লোক ছাদের উপর থেকে যদি উকি মারে যেভাবে তাকায়, ঠিক একইভাবে তার দিকে তাকিয়ে আছে। মানে ওনার কথা হচ্ছে যে ওনাকে টপকে ছাদে যেতে হবে। ছাদে যাওয়ার জন্য ওই পাশ থেকে কোনো বাড়ি নাই, দেয়াল আছে, ওনার 12 ফিট দেয়াল আছে, ওই দেয়াল টপকে হয়তো ছাদে উঠতে হবে, কিন্তু ওই পেছনে যেহেতু আরেকটা ঘর আছে, ওখানে লোকজন দেখে ফেলতো যদি কেউ উঠতো। তো এই 2জন লোককে নিয়ে দৌড়ে ছাদে যায়। ছাদে যে দেখে, টর্চ মেরে দেখে যে ছাদে কেউ নাই, এবং ছাদের কর্নারে একটা ছেলে, মানে ওই যে মৃগী রোগ হলে যেরকম করতে থাকে এপিলেপটিক পেশেন্টরা, ওরকম দাপড়াচ্ছে। দৌড়ে ছাদের কোনায় যায়, যে দেখে যে তার বড় ছেলে ওই জায়গায় দাপড়াচ্ছে, এবং বড় ছেলেকে তার সামনে দিয়ে নেওয়াটা খুব মুখের বিষয় না, একদমই। হ্যাঁ, তাকে কোলে করে, ওই সময় তার বড় ছেলের বয়স হচ্ছে 15 বছর, বাসার নিচে নামে। কি ব্যাপার, ও উপরে উঠলো কিভাবে? তার মানে ও আমার অ্যাবসেন্সে আগেই উঠেছিল, আমি ছিলাম না, আমি এখন গিয়ে পেলাম, কাহিনী কি? তো ওনার মেজো ছেলেটা থাকতো সবসময় ওর বড় ছেলের সাথে। দাদাকে তো দাদা তোমার পাশেই ছিল, কিন্তু আমি তো একটু আগে পর্যন্ত দাদাকে দেখেছি, ওখানে গেল কিভাবে? তো ওনার মাথার মধ্যে এক ধরনের কোয়েশ্চেন জেগে ওঠে যে আসলে তাহলে ঘটনাটা কি। এরপর থেকে, এই ঘটনার পর থেকে 2 মাস বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে থাকে তার সাথে। প্রথমত তিনি তার বাসার বাইরে দিয়ে কিছু লোকের আনাগোনা দেখা শুরু করে, এবং লাস্ট 8-10 বছর যখন এখানে থাকতো, লোকজন, আশেপাশের লোকজন পরিচিত, তো এরকম কাউকে খুঁজে পায় নাই যে তার বাসার পাশে এসে দাঁড়ায় থাকবে দিনরাত। তো আসলে রাত সন্ধ্যার পর থেকেই তাদেরকে দেখা যেত। শুরুতে গেটের বাইরে দেখা যেত, রাত্রে 2টার দিকেও যদি বাথরুমের জন্য উঠতো, তো দেখা যায় বাইরে ওই 2জন লোক গেটের পাশ দিয়ে দাঁড়ায় আছে। তো প্রথমে গেটের বাইরে ছিল, পরবর্তী সময় আস্তে আস্তে বাড়ির প্রেমিসেসের মধ্যেও দেখা যেত। তো এরকম হুজুর বা আলেম ব্যক্তিদেরকে পাওয়া তখন দুরূহ ছিল, কোথায় পাওয়া যায়, কোথায় যাবে। তো উনি তেমন খোঁজাখুঁজিও করেন নাই, কারণ নিজের ব্যবসা নিয়ে প্রচন্ড বিজি থাকতেন। হঠাৎ করে একদিন তিনি দেখলেন যে বাথরুমের জন্য উঠেছেন রাত্রেবেলা, তার সেফটি ট্যাঙ্কের পাশে ওই 2জন লোক দাঁড়িয়ে আছে। আবার কখনো ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে,
সেদিন অক্টোবর, শীত ঘনে আসছে, তো রাতের বেলা ঘন ঘন প্রস্রাবের জন্য বেগ ওঠে আর কি, এরকম যে রাত্রের বেলা ওঠার জন্য সে বাথরুমে যাবে, এমন সময় দেখে যে তার যেতে পথে তার ছেলের রুমটা পড়ে, তার বড় ছেলের সাথে তার ছোট ছেলে ঘুমাতো। তো বড় ছেলে রুমের পাশ দিয়ে যাওয়ার পথে দেখে যে দুইটা লোক তার ওই গেটের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দুইটা লোক গেটের পাশে দাঁড়ালো, ওটার কোনো মানে নাই। দৌড়ে কাছে যায়, কে রে এখানে, জিজ্ঞেস করতে যে দেখে যে তার ওই দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে আসছে। খুব ভয় পেয়ে যায়, কোনো সমস্যা হলো কিনা, কোনো বিপদ ঘটলো কিনা। দরজা খুলে দেখে তার বড় ছেলে ঘুমাচ্ছে, কোনো কিচ্ছু না, কোনো কিছুই নাই, কোনো ঝামেলা নাই। পরবর্তী দিন ঘুম ভাঙে, তার ঘুমটা ভাঙে এরকম পচা দুর্গন্ধ বাড়ির পেছন থেকে আসছে। রাসেল ভাই, আমি আপনাকে এটা বলিনি। আমি যখন শুনছিলাম তখন আপনি বলছিলেন যে কিছু ঘটনা বলবো পরে। জি। তো হঠাৎ করে গন্ধ আসছে চারিপাশে, বাড়ির চারিপাশে সেফটি ট্যাঙ্ক, ওয়াশরুম, আর ওয়াশরুমটা ছিল হচ্ছে বাড়ি থেকে একটু ডিটাচড, একটু পাশে আর কি, ভেতরের দিকে ছিল না। তো এই বাড়িতে 7টা রুম, বেডরুম, কিন্তু ওনারা থাকতো মাত্র 2-3টা রুমে, বাকি রুমগুলো খালিই থাকতো। এবং হঠাৎ করে পুরো বাসাতে গন্ধ ছড়িয়ে গেছে ভোরবেলা থেকে। ছাদের উপর উঠলো, বাড়ির কোনায় কোনায় চেক করে দেখলো, বাম দক্ষিণ দিকের যে ড্রেনটা আছে সেই ড্রেনের মধ্যে হঠাৎ করে চোখ পড়লো। দেখা গেল এখানে পচা একটা বাচ্চার লাশ পড়ে আছে। আহারে। এই বাচ্চাটা হয় কেউ রেখে গেছে, হয় কেউ নিয়ে আসছে, কোন একটা ইনসিডেন্ট তো ঘটেছেই। পরবর্তী সময়ে আশেপাশের লোকজনকে ডাক দিয়ে দেখে যে মরা বাচ্চা পড়ে আছে। উনি কি করলো, ওই বাচ্চাটা সবার তত্ত্বাবধানে পরবর্তী সময়ে দাফনের ব্যবস্থা করে দিল। কিন্তু ঘটনা তো এই জায়গায়, মানে আপনি লাশ দেখতেছেন, ওনার মনের অবস্থাও তো চিন্তা করেন যে বাসার মধ্যে সারাক্ষণ এদিক সেদিক করে লোক দেখে, বাইরের মানুষ দেখে, এবং একই লোক বারবার বাড়ির বাইরে বাড়ির ভেতরে, এরকম করতে করতে প্রায় 2টা বছর পার হয়ে যায়। এবং এইটার ব্যাপারে সবার সাথে অভ্যস্ত। এবং যেসব হুজুরের কাছে লাস্ট পর্যন্ত গিয়েছিল সেসব হুজুররা বলেছে যে না, কোনো সমস্যা নাই, বাড়ি একদম নর্মাল, আপনি এটা করেন ওটা করেন, হোয়াট এভার, যেটাই দিয়েছে, কিন্তু তার কোনো ধরনের সুফল পায়নি, তিনি তাই দেখে গেছেন। তো একটা পর্যায়ে উনি জিনিসটার উপর থেকে মন হারিয়ে ওই দিন বাসায় ফিরছিলেন। তো ব্যবসা শেষ করে বাসায় ফিরছেন, সন্ধ্যার পরে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর দেখলেন যে বাড়ি ভর্তি মানুষ এবং উঠোনে লাশের খাটিয়া। উনি মনে করছিলেন ওনার ওয়াইফের তো মাঝে মাঝে শরীর খারাপ থাকে, ওয়াইফের কোনো দুর্ঘটনা ঘটল কিনা। যে দেখে বাড়ির সবাই কান্না করছে, কিন্তু পড়ে আছে লাশটা তার বড় ছেলের। পরবর্তী সময় হুজুর ডাকা হয়, হুজুরকে দিয়ে গোসল করানো হয়। গোসল করানোর পর যখন দাফনের জন্য নিয়ে যাবে লাশের খাটিয়া মসজিদ থেকে জানাজার পরে, যে হুজুরটা ছিল সেই হুজুর বলছিল যে আমি যখন গোসল করাই তখন সারা শরীরে ছোপ ছোপ মারের দাগ ছিল, মনে হচ্ছিল কেউ ওকে মানে আপনার ঘুষি দিয়েছে সারা শরীর জুড়ে, ছোপ ছোপ ব্রুইজের দাগ আর কি, অনেক বড় বড় চাকা সব চাকা জিনিসপত্র। তো যাই হোক, দাফন শেষ করে ঠিক পরের দিন এবার অ্যাটাকটা হয় তার ওয়াইফের সাথে। তার ওয়াইফ সবার মাঝখানে কথা বলছিল সন্ধ্যার পরে, হঠাৎ করে চিৎকার করে উঠে বলে যে আমার শরীরে, সারা শরীরে পোকা উঠছে, মানুষ মরে গেলে পচে গেলে যে পোকা ওঠে শরীরে সেই পোকা, যে আমার শরীর প্রচন্ড ব্যথা করছে, আমাকে খেয়ে ফেলছে পোকাগুলো, আমাকে বাঁচাও। তো আশেপাশের লোকজন দেখছে কই কোনো পোকা তো নাই। হঠাৎ করে রান্নাঘরতে দৌড়ে আসে, দেখো আমার পেটের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে সবার সামনে। কিন্তু সবাই বলছে তোমার কোনো সমস্যা হয়েছে, তুমি এরকম কেন করতেছো, সবাই তো হাতটা বেরিয়েছে, তো সবাই দেখতে পাচ্ছে না। এবং সবার প্রশ্ন হলো যেহেতু মরা বাড়ি, তুমি কোনো কিছু করো না। আর উনি ওই দিন রান্নাঘরে গিয়েছিলেন আর কি, কিছু একটা কাজে বা চাটা বানানোর জন্য, থার্ড ডেতে। আচ্ছা, পরবর্তী সময় তাকে আর কিচেনে যাওয়া মানা করে দেয় এবং বলে যে তুমি রেস্টে যাও। সবাই মনে করে যে ছেলে হারানোর যে মানে কষ্ট, এটা সে নিতে পারছে না বা কিছু সহ্য করতে পারছেন না। জি। 15 দিন পর হঠাৎ করে তার মানে সবার মাঝখান থেকে, শুধু এখানে ওই আত্মীয় স্বজন যে কয়দিন ছিল ওই 2-3 দিনই দেখেছে। পরবর্তী সময় 2জন আত্মীয় তাদের বাড়িতে ছিল, তাদের সাথে কথা বলা অবস্থায় বলে যে আমার পেট খুব খারাপ লাগছে, আমি শুয়ে পড়বো। যখন ঘুমাতে যায়, এবং ওই দিন তার হাজবেন্ড আসতে দেরি করে, তো তার ছোট যে ছেলেটা তার সাথে ঘুমায়, তার হাজবেন্ড তার সাথে ছোট ছেলেটা মাঝখানে ঘুমাতো। তো ছোট ছেলেকে নিয়ে শুতে যায়, হঠাৎ করে চিৎকার। ওই সময় তার হাজবেন্ডও বাসায় ঢুকে গেছে, চিৎকার দিয়ে বলে উঠে যে তার পেটের মধ্যে কে জানে দাঁড়িয়েছিল, তার নখ দিয়ে আঁচড় মেরে পেটটা চিরে ফেলে এবং ভেতর থেকে সব জিনিস বের করে দিচ্ছে এবং সে ব্যথায় মরে যাচ্ছে। আচ্ছা।
তো হাজবেন্ড বলে যে তোমার আসলে তো হয়তো বা হতে পারে তোমার পেটে কোনো সমস্যা, যেটার কারণে তুমি কিছু দেখতে পাচ্ছ বা কিছু দেখছো, তোমাকে আমি একটা ভালো ডাক্তার দেখাবো, দেরি মানে চিন্তা করো না। এটা ঠিক সেদিনের ঘটনা। রাতের বেলা তিনি উঠেন ওয়াশরুমে যাবার জন্য। ওয়াশরুম থেকে ফেরত আসার সময় তাদের ওয়াশরুমে যাওয়ার পথে একটা সেপটিক ট্যাঙ্ক পড়ে। সেপটিক ট্যাঙ্কটা উঁচু, পাকা উঁচু। তিনি দেখে মানে ওই মহিলা ঘটনা এরকম ভাবে উনি বলেন যে সেপটিক ট্যাঙ্কটা ক্রস করার সময় একটা মানুষ তার সামনে দাঁড়িয়েছিল এবং তার বুকে সজোরে লাথি মারে এবং সেপটিক ট্যাঙ্কটা পিছন হয়ে সেপটিক ট্যাঙ্কের উপরে পড়ে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে তার 5টা ভার্টিব্রাল কলাম থেকে 5টা হাড় সরে গেছে। আচ্ছা, এরপর থেকে তিনি আর দাঁড়াতে পারলেন না এবং যেই চিকিৎসার খরচটা দিয়েছিল সেটা তার পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না। তার মানে তিনি বাসায় পড়ে থাকতে হবে তাকে। রেগুলার বাসায় পড়ে থাকবার কারণে এক প্রকার অধ্যবসায় চলে আসে। তার কাছে লোকজন আসতে চায় না, আসে না। কতবার আসা যায় তার কাছে। তিনিও ঠিক একইভাবে তার বড় ছেলে যেভাবে খাটের মধ্যে বাড়ি দিয়ে মানুষজন ডাকতেন, তিনিও এক পর্যায়ে এরকম পর্যায়ে চলে গেছেন এবং তিনি রেগুলারলি একটা জিনিস স্বপ্ন থেকে দেখতেন বা সামনাসামনি দেখতেন, এটা তিনি ক্লিয়ার করে বলেন নাই। তিনি প্রায় সময় আশেপাশে চারিপাশে সাদা কাপড় দেখতেন অলওয়েজ। আচ্ছা, কিছু সময় দেখতে হচ্ছে তার পাশে কোনো একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখতেন তার ফ্লোরে একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে লাশের গন্ধ আসছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে আতরের গন্ধ আসছে। একটা পর্যায়ে ফ্রাস্ট্রেশন হয়ে তিনি তার পরিবারের সবাইকে ডাকেন। ডাকাডাকির এক পর্যায়ে তাদের আত্মীয় স্বজন, ফুপা ফুপি, দাদা দাদির গ্রামের বাড়িতে ছিল, তারাও আসেন। আসার পরে তিনি সবাইকে খুলে বলেন যে ঘটনাটা কি। আসলে ঘটনাটা তার ওই দিন থেকেই ঘটা শুরু হয় যেদিন থেকে তার বড় ছেলে মারা যায়। তিনি সবাইকে বলেন যে তার বড় ছেলেকে আর কেউ মারেনি, তিনি নিজে মেরেছিলেন এবং বালিশ চাপা দিয়ে মেরেছিলেন। এর আগে অনেকবার তিনি বড় ছেলেকে মারার চেষ্টা করেন, শরবতের মধ্যে বিষ ঢুকিয়ে অথবা খাওয়ার সাথে বিষ মিশিয়ে, মিষ্টি আলুর সাথে বিষ মিশিয়ে। বহুবার চেষ্টা করেন তিনি ইঁদুর মারার বিষ দিয়ে, চেষ্টা করেন যে তিনি তার ছেলেকে মেরে ফেলবেন, কিন্তু সামহাও সেগুলি একটাও কাজ করে নাই। পরবর্তী সময় তিনি অতিষ্ঠ হয়ে বালিশ নিয়ে শেষ পর্যন্ত ধস্তাধস্তি করে তার ছেলেটিকে মেরে ফেলেন। এবং আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, এটা ছিলেন ওনার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরের সন্তানই ছিল বড় ছেলেটা এবং তার এই শারীরিক ভারসাম্যহীনতার কারণে তাকে যে বাসায় বসে থাকতো ওটা তিনি সহ্য করতে পারতেন না। বারবার ডাকাডাকি ঝামেলা, তার আত্মীয় স্বজন আসলো ডাকাডাকি করত, তার কাছে এক প্রকার বিরক্তি তাহলে সবার সামনে সে স্বীকার করেন এটা। এবং তিনি বলেন যে আপনারা চাইলে আমাকে পুলিশও দিতে পারেন। তো পরবর্তী সময় পারিবারিক সিদ্ধান্ত হয় যে না, আমরা পুলিশে কেস করবো না, যা হোক উনি মেরে ফেলেছেন, এটার জন্য উনি শাস্তি পেয়ে গেছেন যা পাওয়ার। উনিও বিছানায় এখন শয্যাশায়ী, উনিও তার বড় ছেলের মতো লাঠি বাড়ি দিয়ে সবাইকে ডেকে নিয়ে আসেন তার কাছে। তো রাসেল ভাই ঘটনা এখানেই শেষ। একটা পর্যায়ে কিছু হৃদয় বিদারক ঘটনাগুলা সামনে চলে আসে। সবাই তাই লিখছেন, সবাই ক্রমাগত এই কথাই লিখছেন যে ঘটনাটা খুবই হৃদয় বিদারক এবং লাস্ট মোমেন্টে তার নিজের আপন যে বড় ছেলে, সেই ছেলেটা 2001 সালে মারা যায় হচ্ছে একটা রোড অ্যাক্সিডেন্টে। আর 1994 সালে না বললো না 95 সাল বললো, সেই সময় মারা যায় তার হাজবেন্ড এবং তিনি মারা যান 2006 সালে। ওকে। এবং খাদ্যের অভাবে উনি খাওয়া খেতে পারতেন না, লাস্ট মোমেন্টে টাকা পয়সার অভাবে খাওয়া খেতে পারতেন না। আর তার ছোট ছেলেটা যিনি এখন বাংলাদেশের বাইরে থাকেন, সৌদি আরবে থাকেন আর কি, তাকেও আমি জিজ্ঞেস করি অনেক ঘটনা। যাই হোক, তিনি এত কিছু বলতে পারেন না। আমি জাস্ট এতটুকু বলি, তার যেহেতু নেইবারের কাছ থেকে ঘটনাটা আমার পাওয়া, তিনি বলেছেন যে উনি ওনাকে বলেছিলেন যে এই ঘটনাটা যে ঘটেছিল তার বাসায় এত মানুষ দেখত, এত শিয়ালের মতো কুকুর ডাকত, এইসব জিনিস অ্যাবনর্মাল জিনিসগুলোর উৎপত্তিটা আসলে কেন, কি কারণে তিনি এসব জিনিস দেখতে পেতেন। হ্যাঁ, ওনার ওয়াইফ তো তার ছেলেকে মেরেছে, এখানে কোনো জিনের হাত ছিল, তার ওয়াইফকে কেউ ভর করেছিল, বশ করেছিল। একটা সাধারণ মানুষের পক্ষে একটা মানুষকে মারা সম্ভব না এবং তিনি এটা বিশ্বাসও করতে পারেননি। পরে হুজুর জিনিসটা ক্লিয়ার করেছে, বলেছে যে আসলে যেই মানুষগুলাকে তুমি দেখেছো তারা ছিল আসলে সেভিয়ার। তারা তো আপনার ছেলেকে আসলে বাঁচাতে চেয়েছিল, কয়েকবার আপনার বাসা থেকে নিয়ে যেতেও চেয়েছিল, আসলে পারেনি। এবং তার ছেলে যে নামাজ পড়তো রেগুলার, ওই ছেলেটা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো,
কি প্রত্যেকটা তো আল্লাহই জানে, এটা তো আর আমরা জানবো না, এত আগের ঘটনা। কিন্তু ওই জিনগুলা তার সাহায্যের জন্য সবসময় পাশে থাকতো, এবং এক পর্যায়ে এই জিনগুলাই তাকে, তার ওয়াইফকে লাস্ট পর্যন্ত এই কষ্টটা দিয়েছিল আর কি, যখন তিনি পঙ্গুত্ব লাভ করে। এবং জিনগুলাই মারতে দেয় নাই তার ছেলেকে কয়েকবার অ্যাটেম্পটে, কিন্তু লাস্ট মোমেন্টে তো যেটা হয় আর কি, আর না পেরে যেটা অ্যাটেম্পট নিয়ে শেষ পর্যন্ত মাথা খারাপ হয়ে যায়। কোনো মানুষকে মানুষ মার্ডার করতে গেলে মাথা ঠিক থাকে না। পরবর্তী সময়ে তো ভাইয়া ঘটনার শেষ মুহূর্তে আসলে সবাই মারা গেছে, খালি বেঁচে আছে ওই ছোট ছেলেটাই। কালের পরিক্রমে সবাই মারা গেছে, সবার নর্মাল ডেথই ছিল, খালি এই যেই মহিলাটা খুন করেছিল তার ছেলেকে, তিনি মারা গেছেন খাদ্যের অভাবে, প্রপারলি খেতে পারছিলেন না লাস্টে। এটাই ছিল ঘটনার আসলে।